নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। অঙ্কনা ডেইলি লাইফস্টাইলে নতুন আরও একটি ব্যস্ততম ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। বুঝতে পারছেন এখন কটা বাজে? একদমই বোঝার কথা নয়, তবে চলুন আপনাদের টাইমটা একটু বলে দিই। ঘড়ির কাঁটায় সকাল 5টা এখন বাজে। চলুন, আমরা অনেকেই তো ভোরবেলা উঠতে ভয় পাই, তবে আজকের এই ভিডিওটি দেখার পরে আপনাদের আশা করি আর কোনো ভয় থাকবে না বা অলসতা থাকবে না। আশা করি আপনাদের ব্লগটি ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের প্রত্যেকেরই একটা স্মাইল মুখ নিয়ে কিন্তু ওঠা উচিত। প্রত্যেকটা মানুষের জীবনে যে টানাপোড়েন ওঠা সমস্ত কিছুই লেগে থাকে, তার মধ্যে কিন্তু স্মাইলটা হচ্ছে আমাদের সবথেকে জীবনের মোক্ষম অস্ত্র। যাই হোক, সকালবেলা উঠে সবার আগে আমি যে কাজটি করি সেটা হচ্ছে ভগবানের মুখ দর্শন করে আমার দিনের শুরুটা করা। প্রত্যেক দিনের ন্যায় আজও সেরকমই দিনের শুরুটা করলাম ভগবানের মুখ দেখে। তারপরে কিন্তু এক মগ জল নিয়ে এসে ঘরের দরজাতে আমরা দিয়ে দেব, কারণ আমাদের ঘরে যাতে নেগেটিভ এনার্জিটা প্রবেশ না করতে পারে, তার জন্যই কিন্তু সকালবেলা মূলত এই ঘরের সামনেটাতে জল দেওয়া। সব কিছুর মাঝেও যখন একটা বুকের মধ্যে কথা ভেসে ওঠে, হয়তো নিজের বাড়ি হলে আরও বেশি ভালো করে যত্ন করতে পারতাম, হয়তো নিজের বাড়িটা হলে আরও বেশি করে সুন্দর করে সাজাতে পারতাম। কপালে ভগবান কবে একটা নিজের বাড়ি দেবে, এটাই হচ্ছে মনের মধ্যে একটাই ডাক ছাড়ে। আমি এই যে মুহূর্তটায় কাজ করছি, এখন প্রায় বাজে 5টা 20 মতন। তো আমি তখনও ভগবানকে প্রে করছিলাম যে ভগবান, খুব জলদি আমাকে এরকম একটা আলোর দিশা দেখান, যে দিশা দিয়ে আমি আমার জীবনের অগ্রগতির দিকে আমি এগিয়ে যেতে পারি এবং আমার সন্তানকে একটা সুস্থ জীবন আমি দিতে পারি। হয়তো অনেকেই স্বামীর আশা করে স্বামীর হাত ধরে এগিয়ে যেতে পারে, সেই কপালটা হয়তো আমার নেই। হয়তো স্বামী আমাকে একটা আস্তানাগার দিয়েছে, আমার হাজব্যান্ড আমাকে সুন্দর জীবন খাওয়া পড়া দিচ্ছে, কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনে শুধু খাওয়া আর পড়াটা হলেই হয় না, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমাদের জীবনের আরও অনেক কিছু কাজ আছে, সেগুলোও কিন্তু আমাদের করতে হয়। আর সেই সমস্ত কাজগুলো যখন আমরা করতে পারি না, তখনই কিন্তু আমাদের অশান্তি সৃষ্টি হয়। তবে আমি প্রত্যেকটা ভিডিওতে একটা কথা বলি, চাহিদা আমরা যত কমাতে পারবো আমাদের জীবনের শান্তিটাও কিন্তু ততটাই বাড়বে। তবে চাহিদা কমাতে কমাতে যখন দেওয়ালে পিঠ থেকে যায়, তখন কিন্তু সেই চাহিদাটার প্রয়োজনটা কেমন যেন আরও বেশি বেড়ে যায়। তবে এই জিনিসটার থেকে আমাদের মূলত দূরেই থাকাটা উচিত। যাই হোক, চলুন বেশি কথা বলবো না। এবার চলে এসেছি সোজা আমি কিচেন রুমটা পরিষ্কার করে নেব। ঝটপট করে কাজ করব, কারণ আদিত্যর আবার স্কুল আছে, টিউশন আছে, সমস্ত কাজ যেহেতু একাকেই সামলাতে হয়, সেই জন্য কিন্তু ভোরবেলা উঠে নিজের হাতে সমস্ত কাজগুলো গুছিয়ে নিচ্ছি। এরপরে একে একে সকলে উঠে পড়বে। আমার হাজব্যান্ড, আমার ছেলে, ওদের জন্য নানান রকম খাবার বানানো, চা বানানো, গরম জল করা, এই সমস্ত করতে করতে কোথা দিয়ে আমার সময় চলে যায় সত্যি বলছি নিজেও বুঝতে পারি না। এবং আমি আমার কাজের মধ্য দিয়ে কিন্তু নিজেকে ভালো রাখার চেষ্টা করি। আমার পুরনো দিনের যে খারাপ মুহূর্তগুলো আমার সঙ্গে ঘটে গেছে, সেই সমস্ত মুহূর্তগুলো যখনই আমার মাথাতে আসে না, নিজেকে মনে হয় না যে আর বাঁচিয়ে রাখি, মনে হয় এই মুহূর্তটাই আমি এখন শেষ করে দিই নিজেকে। তবে ভুলটা আমি করিনি, ভুলটা আমার হাজব্যান্ড করেছিল, আর সেই সমস্ত মাসুল কিন্তু আমাকে এবং ছেলেকে সবাইকেই গুনতে হচ্ছে। যাই হোক, কপালে যার যেটা থাকে, ভগবান যাকে যতটুকুন দিয়ে পাঠায়, তার থেকে বেশি আশা করলে কিন্তু আমরা তার একটুও বেশি পাবো না। যতটুকুন ভগবান আমাকে দেবেন ততটুকুনই আমাকে নিতে হবে। কপালে আমার হয়তো এটা আছে, সেটাই মনে করে কিন্তু আমাদের জীবনটাকে চালিয়ে নিতে হবে। তবে যতটুকুন পেয়েছি আমি এতেই কিন্তু খুশি। জানেন তো, একটা মানুষের জীবনে আমি ওই যে বললাম খাওয়া পড়াই সব নয়, আবার কিন্তু পেটে ভাতে থাকলে পরে আমাদের কিন্তু আর কি চাই বলুন তো। বড় বড় আশা আমি খুব একটা করি না, জানেন। মনের মধ্যে কখনোই এটা বাসা করে না যে একটা বড় গাড়িতে চড়বো বা 5তলা বাড়ি হবে, 2তলা বাড়ি হবে, সেরকম কোনো রকম মনের মধ্যে আশা নেই। ভগবানের কাছে একটা ক্ষুদ্রতম আশা, সেটা হচ্ছে একটু নিজের পায়ে দাঁড়াবো, ছোট্ট একটা নিজের বাড়ি হবে, সেখানে আমি, আমার স্বামী, সন্তান, আমার আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে সুন্দর জীবনযাপন করব। কিন্তু ভগবান আমার কাছ থেকে অনেক সম্পর্কের মানুষকেও কেড়ে নিয়েছে। আর সত্যি কথা বলতে, কর্মজীবনে ব্যস্ত থাকার কারণে অনেকের সঙ্গে যোগাযোগ ছিন্নতাও করেছি, এবং নিজের মন মানসিকতা ভালো না থাকার জন্য অনেক সময় অনেক জিনিস লক্ষ্য করেছি যে আমার যেটা আমি হারিয়েছি সেটাকেই আঘাত করে আমাকে অনেক মানুষ বিধিয়ে কথা বলে।
আমি বুঝতে পারি যে তারা আমাকে কোথায় আঘাত করছে, কিন্তু আমি সেই জিনিসগুলোকে যখন বুঝতে পারি তার সঙ্গে আমি কিন্তু সেই যোগাযোগটা বন্ধ করে দেওয়ার চেষ্টা করি। আজকে এই কথাগুলো বলার একটাই কারণ, অনেক কথা বলে ফেললাম, আমি ফ্যামিলিগত কোনো কথা কিন্তু এখানে আমি বলতে চাই না। দেখেছেন টিকটিকিগুলো কোথায় কোথায় ঢুকে থাকে, টেবিল ক্লথটা উঠাতে না উঠাতেই ওর মধ্যে থেকে একটা টিকটিকি বেরিয়ে পড়লো। কি হতো বলুন তো যদি আমার হাতে উঠে পড়তো, আমি এখনই হয়তো চিৎকার চেঁচামেচি শুরু করে দিতাম। ভারী ভয় লাগে জানেন টিকটিকি আর আরশোলা। তবে আরশোলা এখন আর খুব একটা ভয় লাগে না, কারণ কি জানেন, একদিন আমার ছেলের গায়ে আরশোলা উঠে গেছিলো, সেদিন আরশোলাটাকে তো আমাকেই ফেলতে হবে, যেহেতু আমি মা। আমার সন্তানের গায়ে কোনো পোকা উঠেছে সেটা তো আমাকেই ফেলতে হবে, হাজারও সেটাকে আমি ভয় পাই না কেন। সেদিন থেকে আমার আরশোলার প্রতি আর কোনো ভয় নেই। যে টেবিল ক্লথটি আপনারা দেখতে পেলেন যে আমি পাতালাম, ওইটা না একটু নোংরা হয়ে গিয়েছিল। তো যাই হোক, ওর অপর সাইডটা একেবারে ডিসকালার, তাই ভাবলাম এর উপরে আর একটা টেবিল ক্লথ ঠিক না, এটা দরজার পর্দা, সেটাকে একটু বিছিয়ে দিলাম যাতে দেখতে সুন্দর লাগে। তালিপট্টি দেওয়ার সংসার তো, যতটুকুন যা আছে তা দিয়েই সংসারটাকে একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি। খুব একটা ঘরে জিনিসপত্র নেই, আর ঘরটা আপনারা তো দেখতেই পাচ্ছেন খুব ভাঙাচোরা। তবে ভাঙাচোরা থাকার মধ্যে দিয়েও চেষ্টা করি যে একটু ভালোভাবে গুছিয়ে রাখার। আমরা আমাদের ঘরে কিন্তু গুছিয়ে রাখার মধ্য দিয়েই ঘরে পজিটিভিটি আসে জানেন। আপনি দেখবেন লক্ষ্য করে, আপনার যেমনই ঘর হোক না কেন, টিনের হোক, টালির হোক, মাটির হোক, আপনি যদি একটু সুন্দর করে গুছিয়ে রাখেন তবে আপনার ঘরটা কিন্তু একটু আলোময় অন্যরকমই হবে দেখতে। আমার ঘরে ঢুকতেই এই টেবিলটা যেহেতু পড়ে, সবসময় আমি চেষ্টা করি আমার টেবিলটাকে গুছিয়ে রাখার। আদিত্যকে তো টিউশনে অনেকক্ষণ আগে ছেড়ে দিয়ে এসেছি, তো ওর ভাবলাম খেলনাগুলো এবার গুছিয়ে রাখি, তারপরে ছেলেটাকে আমি আনতে যাব। এত পরিমাণে খেলনা, তবে জানেন একটা খেলনা নিয়ে খেলা করে না, শুধুমাত্র বাইরের দুষ্টুমি করবে, দৌড়াবে, ঘুরবে, এই সমস্ত ওর বদমাশি সারাদিন চলতে থাকে। আর এই যে টেবিলের বই পড়ার যে টেবিলটি আপনারা দেখতে পেলেন, এই টেবিলটি আমার মা আমাকে ভিজিয়ে কিনে দিয়েছিল। সামান্য পরিমাণে চিনি দেব, আমার মা সকালবেলা যেহেতু টিউশন যাবে সেই জন্য, কিন্তু এই যে দুধ কমপ্লেক্সটা ভিজিয়ে রেখে দিলে বড় হলো তার হয়ে যাবে পরে, ওটা আবার যেহেতু ঘুম থেকে ওঠে, যাই হোক ওটা এখন আর আমি ব্যবহার করি না। এখন আমি নরম হয়ে যাবে, আর আমার ছেলের কিন্তু নরম কর্নফ্লেক্সটা খেতেই আমি লক্ষ্য করে দেখেছি ও ভালোবাসে। এখন বাজে কটা জানেন, সকাল 6:30। 6:30-এ এই লোকালটি আমাদের ঘরের সামনের থেকে যায় দীঘা থেকে পাঁশকুড়া পর্যন্ত। আমার ছেলে সবেমাত্র ঘুম থেকে উঠেছে, আদিত্য ওই যে দূরে ওখানে ব্রাশ করার জন্য ঘুরে বেড়াচ্ছে। এদিকে আমার জন্য 1 গ্লাস গরম জল, আর আপনাদের দাদা ভাইয়ের জন্য 1 কাপ চা বসালাম। যাই হোক, আমার চাটি কিন্তু অলরেডি তৈরি হয়ে গিয়েছে, গরম জলটাও এদিকে নামিয়ে রেখেছি। দিয়ে দিই এখন আপনাদের দাদা ভাইকে চা, ও চা খেয়ে বেরিয়ে যাবে, আর আমরা আমাদের কাজে বেরিয়ে যাব। চলুন, তবে এবার আদিত্যকে টিউশনে ছেড়ে দিয়ে এসেছি, সোজা এখন চলে এসেছি কিচেন রুমে রান্না বান্না করতে। সবজিগুলোও ভোরবেলা উঠে কেটে রেখেছিলাম জানেন, যখন দেখলাম যে ওরা কেউ উঠছে না, বসে না থেকে অবসর টাইমটুকুন কাজে লাগিয়ে ফেলি, সবজিগুলোকেও তখন আমি কেটে ফেলেছি। এদিকে পেঁয়াজ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কিছুটা কালো জিরে। এখন দিয়ে দেবো আলুগুলোকে একটু লম্বা লম্বা করে কেটেছি। এইভাবে কেটে আমার ছোটো যাকে একবার একটা তরকারি রান্না করতে দেখেছিলাম জানেন, ডিমের ঝোল। তবে ও রান্না করে খুব ভালো, আমি ওর মতন যদিও বা পারি না। যাই হোক, আমি তো অন্যরকম আজকে রান্না করব, সেই জন্য অন্যরকমভাবেই করছি। তবে আমার এই ডিমের আলুগুলো কাটা দেখে ওর সেই তরকারিটার কথা মনে পড়ে গেল। যাই হোক, চলুন, আলুগুলোকে আর পেঁয়াজটাকে সুন্দর করে নেড়ে চেড়ে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো বেগুনগুলোকে নাড়িয়ে চাড়িয়ে তার মধ্যে দিয়ে দেবো জল। বেগুনগুলো দিতাম না জানেন, বেগুনগুলো দিলাম তার একটা কারণ, কালকে রাত্রেবেলায় কেটে রাখা ছিল, সেই জন্য বেগুনগুলো দিয়ে দিলাম। ছেলেটাও বেগুন খায় ভালো, সেই জন্য বেগুনটা দিয়েছি। নাড়িয়ে চাড়িয়ে এখন একটু ঝোল ঢেলে দিয়ে ঢাকা দিয়ে কিছুটা টাইম রেখে দেবো। তারপরে আলুটা যখন আমার সেদ্ধ হয়ে যাবে, তারপরেই কিন্তু বাকি রান্নাটা। আর এদিকে দেখেছেন কালু এসে বসে আছে, কতক্ষণে ওকে একটু খেতে দেব। আমার ভারী ভালো লাগে জানেন, কুকুর পাখি পশু পাখিদের আমার, ওরা যদি আসে আমি ওদের কখনো ফিরিয়ে দিতে পারি না। এই রুটিটা সকালবেলা আমি ভেবেছিলাম একটু দুধ চা করবো, তারপরে আমি খাবো, কিন্তু দেখুন আমার কপালে আর নেই, ওদেরকেই দিয়ে দিলাম। এমনভাবে মায়াবী চোখে তাকিয়ে আছে, আপনি দেখলে আপনারও মায়া লাগবে। তারপরে বাধ্য হয়ে ওকে কিছু না কিছু আপনাকে দিতেই হবে।
এদিকে আমার তরকারিটা অলরেডি মানে ঝোলটা ফুটে গেছে, আর আমার কিন্তু আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিলাম ডিমটা আমি ভেজে দিতেই পারতাম, কিন্তু আমি ডিমটা ভেজে দিইনি। তার একটা কারণ আমি খুব অল্প পরিমাণে রান্না করি, ডিম ভাজতে গেলে এক্সট্রা আমার তেল লাগতো। তাছাড়াও ডিমের এইভাবে যদি রান্নাটা হয় তবে ডিমের ভেতরের যে কুসুমটা সেটা কিন্তু আস্ত থাকবে এবং খেতেও ভালো লাগে। সেই জন্য ডিমটাকে এইভাবে দিয়ে দিলাম। ডিমটা কিন্তু যখন এটা নামানো হয় তখন একেবারে পোচ টাইপের থাকে, তবে ভেতরটা শক্ত হয়ে যায়। চলুন, রান্নাবান্না হয়ে গিয়েছে, এখন আমি তরকারিটা নামিয়ে নেব। আর আগে কিন্তু ভাতটা আমি অলরেডি করেই নিয়েছিলাম। সকালবেলার এখন আদিত্যর স্কুল টাইমে সবথেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো নিজেকে তৈরি করা এবং রান্নাটা করে রেখে স্কুলে যাওয়া। এদিকে আমার তরকারিটা কিন্তু অলরেডি হয়ে গেছে, ভাতও এখানে হয়ে গেছে। আর আপনাদেরকে বললাম না 3টে রুটি ছিল, তার মধ্যে থেকে কালুকে তো একটা দিয়েছি আর ওকে একটা দিয়েছি, আর এই যে 2টো পড়ে আছে। তো এই 2টো ভাবছি একটুখানি সকালবেলা দুধ চা করে খেয়ে নেব। চলুন, এখন যাব স্নান করতে। এদিকে একটু গরম জল বসাবো। জানেন, সেদিন আপনাদের দাদা ভাই বলছে একা একা গরম জল বসাও, কি ভয় লাগে, কারণ কোথায় কারেন্টে শর্ট খাও না কি খাও তার কোনো ঠিক নেই। যাই বা হোক, নানান রকম প্রশ্ন, নানান রকম সমস্ত কিছুর মধ্যে দিয়ে মানুষের সুখ দুঃখের জীবন, কখনো সুখ কখনো দুঃখ। তবে মানুষের জীবনে আমি দেখেছি আমার জীবনে দুঃখের ভাগটাই কিন্তু বেশি, সুখের ভাগটা খুব কম আমার জীবনে। জানি না আমার কপালে কবে সুখ আসবে। অনেক মানুষকে মানে শুনি মুখে যে টাকা পয়সা আছে, হ্যানা আছে, তেনা আছে তাদের, কিন্তু তাদের কিন্তু সুখ নেই। তো আমার কপালে জানেন তো কি, টাকা পয়সা কোনো কিছুই নেই, তবে সুখ আছে। আমি যদি মনে করি আমি সুখী তবে আমি সুখী, আর আমি যদি মনে করি যে না আমি সুখী না তবে আমি কিন্তু সুখী না। আমি এদিকে রেডিও হয়ে গিয়েছি, আমার ঠাকুরের পুজোও করা হয়ে গেছে। আমি এখন যাব আদিত্যকে আনতে। আর এদিকে আমার টেবিলটাও সুন্দর করে গোছানো হয়ে গেছে, ঠাকুরকেও সেবা করে ফুল দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি চলুন যাই আদিত্যকে নিয়ে আসি সবার আগে। আজকে একটু চুলটা অন্যরকম করে বেঁধেছি, কেমন লাগছে আমাকে অবশ্যই আপনারা সকলে কমেন্টের মাধ্যমে জানাবেন। চলুন, নিয়ে চলে এসেছি ছেলেটাকে, ওর স্কুল ব্যাগটা এখানে থাকুক। এবার ওকে আমি কিন্তু স্নান করানোর জন্য নিয়ে যাব। আমার ছেলেটা যখন আমি মারি ও চুপচাপ শুধু আমার চোখের দিকে এমন করে তাকিয়ে থাকে আর কান্না করে। যখন ও ঘুমোয় তখন আমারই এত কষ্ট লাগে যে আমি কেন ওকে মারলাম। একেবারে লিখতে চায় না জানেন, যার জন্য ওকে আমার টিউশন দেওয়া, আর না হলে ওকে আমি ঘরেই পড়াতাম, কিন্তু একদম লিখতে চায় না ঘরে। সেই জন্যই কিন্তু সন্ধ্যা টাইমটা আমার কাছে খুব মার খায়। তবে ও দিদিমণি খুব ভালো, দিদিমণিটা খুব ধরে ধরে ওকে অনেক কিছু কিন্তু শিখিয়েছে। ছেলেটা কি রোগা হয়ে যাচ্ছে দেখেছেন, কিচ্ছুটি খেতে চায় না জানেন। চেপে ধরে 2টো একটা যা ভাত খাওয়াই। ওর বাবাকে কাল রাত্রে আমি বলেছি যে ওকে যদি একটু ভিটামিন সিরাপ এনে দিতে খুব ভালো হতো। ও আবার বললো ভিটামিন খাইয়ে কোনো লাভ নেই, কৃমির ওষুধটা খাওয়াতে হবে, ওর পেটে হয়েছে কৃমি, সেই জন্যই নাকি ওইরকম রোগা হয়ে যাচ্ছে। চলুন আদিত্য ড্রেসগুলো এখন বের করে নেবো। ওকে এই যে তেল লাগিয়ে একটুখানি দৌড়াদৌড়ি করতে বললাম, সবে মাত্র তো টিউশন থেকে আসলো, আর এরই মধ্যে যদি তাড়াহুড়া করে স্নান করিয়ে রেডি করে দিই বাচ্চাটার মুডটাও খারাপ হয়ে যাবে। সেই জন্য বললাম বাবারে তুই একটু বাইরে গিয়ে দাঁড়া, আমি আসছি। ওর বাবা যে মোজা স্কুল ড্রেস কিনে এনেছিল কিছুদিন আগে, সেই স্কুল ড্রেস মোজা সব গিয়েছে বড় হয়ে জানেন। কারণ আমার ছেলে বয়স আন্দাজে তেমন বয়স মানে ওর শরীরটাও হয়নি, তেমন লম্বাও হয়নি, সেই জন্যই হয়তো ওর দোকানদার ভুল করে এরকম দিয়ে দিয়েছে। ওর প্যান্টটা ঠিক হয়েছে, কিন্তু শার্টটা একটুখানি মোটা বাচ্চাদের জন্য ঠিক ছিল, কিন্তু আমার ছেলের গায়ে দেখছি সেই শার্টটা একদমই হচ্ছে না। তুলুন, ওকে ওই যে রেডি করিয়ে দিয়েছি, স্নান করে জামা প্যান্ট পরানো হয়ে গিয়েছে। এখন আমি ওকে 2টো ভাত খাইয়ে দেবো। একেবারে ভাত খেতে চাইছিল না জানেন, বারবার বলছে ভাত খাবো না, ভাত খাবো না। গতকাল থেকে আর এই ভুল করব না, সকালবেলা দুধ কর্নফ্লেক্স খাইয়ে পাঠালে পরে আর কিচ্ছু খেতে চায় না। গতকাল থেকে শুধু দুধ খাইয়ে ওকে টিউশন পাঠিয়ে দেবো, বাড়িতে আসার পরে ওকে ভাত টাত খাইয়ে দেবো, সেটা বরং আরও বেশি ভালো হবে। ওকে আমি তখন বোঝাচ্ছিলাম বাবা স্কুলে গিয়ে অনেক লেট করে খেতে দিতে, কিছু যদি না খাও এখন তবে স্কুলে গিয়ে কিন্তু খেতে অনেক দেরি হয়ে যাবে, তুমি ঝটপট করে একটু খেয়ে নাও। অনেক বুঝিয়ে সুঝিয়ে এক গ্লাস মুখের মধ্যে দিয়েছি কি তখনই একদম বমি মতন করে দিল জানেন। দেখেছেন কি করছে, খাবে না জন্য এরকম জোর জবরদস্তি করে ওকে আমার খাওয়াতে হয়।
আমার হাজব্যান্ড আমাকে সবসময় একটা কথা বলে যে এই যে ওর জন্য এত কিছু করছো কিন্তু বয়সকালে দেখবে না। আমার একটাই কথা, আমি আমার নিঃস্বার্থভাবে সন্তানকে বড় করব। আমাকে দেখলো কি না দেখলো সেটা আমার একদমই আসে যায় না। চলুন, নিয়ে এসেছি ওকে আমি স্কুলে। ওর স্কুলটার পরিবেশটা আপনাদের তো আগে দেখিয়েছি, ভীষণই ভালো একটা পরিবেশ। যাই হোক, ও কিন্তু যাচ্ছে আস্তে আস্তে ওর ক্লাসরুমের দিকে। ওকে আমি স্কুলে ছেড়ে দিয়ে আবার বাড়িতে এসেছিলাম কিছুটা সময়ের জন্য, কারণ 11:15 যখন প্রেয়ার লাইনটা হয়ে গেল আমরা কিন্তু বাড়ির দিকে রওনা হয়েছিলাম। আমার বাড়িতে আসতে মোটামুটি ওই 14-15 মিনিট সময় লাগে। তো আমি সাইকেল চালিয়ে যেহেতু আসি, আমার মুখটা দেখতেই পাচ্ছেন কেমন অবস্থা হয়ে গিয়েছে, রোদে পুড়ে কালো। এখন আর চেহারার দিকে কোনো রকম লক্ষ্য রাখি না, জানেন কেন বলুন তো? মা হয়ে গিয়েছি তো, ওই সংসারে কাজের মধ্য দিয়ে নিজেকে যতটুকুন যা ভালো রাখা যায় সেইটুকুই রাখার চেষ্টা করি। এখন বিকালবেলা ঘুম থেকে উঠে স্কুল থেকে এসে আপনাদের সঙ্গে আর কিচ্ছুটি শেয়ার করতে পারিনি। বিকালবেলা ঘুম থেকে উঠে ভাবলাম লঙ্কার যে চারাগুলো লাগিয়েছি সেই চারাগুলোকে একটু জল দিয়ে আসি, কারণ এদেরকে এখন প্রত্যেকটা দিন যদি সকাল বিকাল জল না দিই তবে কিন্তু গাছের যে শিকড়গুলো সেগুলো কিন্তু আর বাড়বে না। আমার ছেলে আদিত্যও ঘুমিয়েছিল, ও কিন্তু এই যে ঘুম থেকে উঠে চলে এসেছে। এখনও বাথরুম করবে, জল খাবে, তারপর আবার একটু খেলাধুলা করবে, আবার সন্ধ্যাবেলা পড়তে বসে যাবে। আমাদের সত্যি কথা বলতে চেষ্টা করি রুটিনের মধ্যে দিয়ে চলার, তার মধ্যে দিয়ে কিছু কিছু সময় বেআইনের মতন হয়ে যায়, তবে আমাদের সকলেরই রুটিনের মধ্যে দিয়ে চলাটা উচিত। কিন্তু একে একে চলুন, এখন সব গাছগুলোকে জল দিয়ে দেব। আমার অ্যালোভেরা গাছগুলো এত বড় হয়েছে কিন্তু তার ডাল দিয়ে একেবারে কোনো কিছু রূপচর্চা করা হচ্ছে না বেশ কিছুদিন হলো। তবে এই যে শীত চলে গেছে তো এখন তো গরম পড়ে গিয়েছে, এখন দেখবেন আস্তে আস্তে করে আমাদের চেহারার পরিবর্তন কিন্তু একটু হলেও ঘটবে। তবে মর্নিং ওয়ার্কে যেতে আর সময় পাচ্ছি না, কারণ ভোরবেলা উঠে যাই, উঠে তারপরে কিন্তু ওই যে ছেলের রান্নাবান্না সমস্ত কিছু যোগাড়যন্ত্র করতে করতে একেবারে আমি সময় করে উঠতে পারছি না। এখন ছেলের জন্য আর আমার জন্য এই যে জল ঢেলে নেবো গ্লাসে, ছেলেকে ছোট কাপটিতে দেবো আর আমি বড় কাপটিতে নেব, কাপ নয় গ্লাসে নেব। তার কারণ হচ্ছে কম্পিটিশান করে যদি জলটা ওকে খাওয়াই তবে ও জলটা কিন্তু খুব ভালো করে খেয়ে নেয়। আর যাই হোক বন্ধুরা, আজকে তবে আমি ভিডিওটি এই পর্যন্তই রাখছি। আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক দিয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন ব্লগে।